This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাসই বটে। আজ সকালে পৃথিবী শুদ্ধ বাচ্চারা যখন সান্টা ক্লজের উপহার পেয়েছে, তখন এ রাজ্যে সান্তা ক্লজের ঝুলির থেকে উপহার বেরিয়েছে। সে উপহারটা কি জানেন? বোমা। দক্ষিণ 24 পরগনার ওই বাসন্তীর আমঝাড়া গ্রামের বছর 9 কালো গায়েন, সে হয়তো অপেক্ষা করছিল যে সান্তা কখন আসবে, অথবা জানতো না সান্তা যেরকম আসে। কিন্তু সান্তা যে উপহার রাখে এবং সেই সান্তার উপহার সে যে পেয়েছে, সেটা তো প্রতি মুহূর্তে সে এখন থেকে যতদিন বেঁচে থাকবে ততদিন সে বুঝতে পারবে। কারণ সান্তা তার জন্য যে বোমা রেখে গেছিল, মানে উপহার আর কি, সেই বোমার আঘাতে সে গুরুতর আহত হয়েছে। এই যাত্রা বেঁচে গেছে, কিন্তু দুটো চোখ আর ডান হাতটা থাকবে কি না বলা যাচ্ছে না। ডাক্তাররা খুব নিশ্চিত নন। ওই কালো গায়েনের জীবনে আজ নিঃসন্দেহে আজ একটা বিরাট বড়দিন। বড়দিন না কালো দিন? দেখুন, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা দিন তো বটেই। কারণ ওই 9 বছরের বাচ্চাটা এর আগে কোনো দিন জানতো না এখানে শিশুদের বোমার আঘাতে জখম হতে কোনো যুদ্ধ লাগে না। ওই যে দেখুন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, ইউক্রেনের শহরগুলোতে বোমা পড়ছে, বাচ্চাগুলো আহত হচ্ছে। ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, গাজা স্ট্রিপ ধূলিসাৎ হয়ে যাচ্ছে, হাজার হাজার বাচ্চা মারা যাচ্ছে, গুরুতর আহত হচ্ছে বা অনাথ হচ্ছে। এগুলো তো ওই জায়গার ঘটনা, ওই জায়গায় যুদ্ধ হয়। কিন্তু আমাদের এখানে যুদ্ধ টুদ্ধ হয় না, আমাদের এখানে খেলা হয়। এখানে তাই বাচ্চাদের মরতে, জখম হতে বা অনাথ হতে যুদ্ধ লাগে না। কারণই বললাম, এখানে রাজনীতি যুদ্ধে নয়, এখানে খেলায় বিশ্বাসী। তাই কখনো খেলার মাঠে বোমাকে বল ভেবে খেলতে নেমে পড়ে বাচ্চারা, আর কখনো ওই নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বেরোলে খেলার ছলে বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, আর তাতে তামান্না খাতুনের মতো বাচ্চা মারা যায়। দেখুন, বাচ্চারাই তো মারা যায়। কালো গায়ের কী করে জখম হলো সেটা নিয়ে অবশ্যই ইতিমধ্যে দুটো মতামত শোনা যাচ্ছে, আর তাতেই মনে হচ্ছে না এটাই তো একদম পুরো ট্রেডমার্ক। একটা মতামত হলে, মানে একমুখী যদি বক্তব্য থাকে না, তা ঠিক দ্বন্দ্ব হয় না, বিতর্ক হয় না। আমাদের এখানে বিতর্ক হবে না, দ্বন্দ্ব হবে না, তাহলে আর বাঙালি কী হলো? বাঙালি মানে সবসময় যুক্তি, পাল্টা যুক্তি, একটা ঠোকাঠুকি, তবে না ব্যাপারটা জমবে। সুতরাং এক্ষেত্রেও দুটো মত আছে, একটা অরাজনৈতিক আর একটা যথারীতি রাজনৈতিক। কেউ বলছেন এই গ্রামের দুটো পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ, আর সেই বিবাদের কারণেই কালো গায়েনের এক আত্মীয়র বাড়িতে কদিন ধরে নাকি বোমা মজুত করা হচ্ছিল। খেয়াল করে রাখবেন অভিযোগটা, বোমা মজুত করে রাখা হচ্ছিল। সেই মজুত করে রাখা একটা বোমা ফেটেই নাকি কালোর দুটো চোখ, হয়তো ডান হাত, সবই হয়তো সে হারাতে বসেছে। আরেকটা কারণ, বিজেপি বলছে যে তৃণমূল কর্মীরাই নাকি গ্রামে বোমা মজুত করছিল। তৃণমূল সেই দাবিটা যথারীতি অস্বীকার করেছে, কিন্তু ওই শব্দ দুটো কানে লাগছে না। দুটো বক্তব্যে, দুটো পরস্পর বিরোধী বক্তব্যও হতে পারে, কিন্তু তার মধ্যেও ওই মজুত করা, বোমা মজুত করা, এটা তো কমন ফ্যাক্টর। দেখুন, কেউ না কেউ যে মজুত করেছে
এটা তার মানে নিশ্চিত বোমাগুলো মজুত হয়েছিল, এটা তার মধ্যে নিশ্চিত। কারণ যে কারণেই যে করেই থাকুক না কেন, বোমা যদি না থাকতো তাহলে তো বোমা ফাটতো না। কালো গায়েন ওই বোমাকে হয়তো বল ভেবেছিল। এবারই তো দ্বিতীয় প্রশ্নটা, এই বোমাগুলো মজুত তো করলো বুঝলাম, কে করলো এবং কেন করলো? এই বোমাগুলো এলো কোথা থেকে? এবং সব থেকে বড় কথা, বোমা মজুত হচ্ছে এটা পুলিশ জানতে পারলো না? একটা এলাকায় বোমা মজুত করা মানে বুঝতে পারছেন কত কিছু হতে পারে। বোমা ফেটে বিস্ফোরণে বাড়ি ঠাড়ি উড়ে যেতে পারে, তো আমরা বহু সময় দেখেছি। তাও না তখন বাজি ঠাজি বলা যেতে পারে। এখানে তো বোমার আরেক নাম বাজি। কিন্তু যদি তার বদলে সত্যি সত্যি বোমা বাজি হয়, তখন এই বোমাবাজিতে তো আরও অনেক কিছু ঘটতে পারে। আরও অনেক লোকের হাত পা চোখ নাক মুখ সব উড়ে যেতে পারে। এই জন্যই তো পুলিশের জানা দরকার যে কোথায় এরকম কোনো কিছু মজুত হচ্ছে কিনা। কিন্তু মুশকিল হচ্ছে পুলিশের এখন অনেক কাজ, জানেন তো। পুলিশের এখন ধর্ম চারপাশে নিয়ে এত বিভিন্ন কিছু হচ্ছে না, তাতে ব্যস্ত থাকতে হচ্ছে। তো ভোট আসছে, সুতরাং এই জিনিসগুলোকে ভোটের সময় দেখার সময় পাওয়া যায় না, অথবা হয়তো দেখা বারণ। এই কথাগুলো মনের মধ্যে আসছে, জানেন তো। এই মনের মধ্যে এই কথাগুলো আসছে, প্রশ্নগুলো আসছে, আপনাদেরও আসছে। কিন্তু এটাও আপনারা জানেন যে এই প্রশ্নগুলোর কোনো স্থায়ী সমাধান নেই। এই প্রশ্নগুলো অমীমাংসিত থাকে বলেই তো ওই কালো গায়েনের মতো বাচ্চারা বোমার আঘাত সহ্য করে। ভয় আমরা বাইরে বেড়াচ্ছি, খেলাধুলো করতাম, এখন জানি না কোথায় কি আছে, ভয়ে আছি আমরা, একটা আতঙ্কে আছি আমরা। ছোটরা কেন খেলার ইচ্ছে হারিয়ে ফেলে? কারণ বড়রা বোমা বানায়, বোমা নিয়ে খেলে, বোমা রেখে দেয় যেখানে সেখানে। বাসন্তীর কালো গায়েন বন্ধুদের নিয়ে খেলতে বেরিয়েছিল। তারপর সেকেন্ডে চোখ নষ্ট, হাত জখম, কারণ বিস্ফোরণ। কি ছড়িয়ে আছে? কেন ভয় পাচ্ছ? কালকে ঘটনার জন্য? হ্যাঁ, কালকের ঘটনার জন্য ওই জন্য আমি ভয়ে আছি। খেলাধুলো বাচ্চাটা যেটা হলো ওই জন্য। কি করে বিস্ফোরণ? বিজেপি বলছে যে আত্মীয়ের বাড়িতে কালো আহত হয়েছে, সেই আত্মীয়রা তৃণমূল কংগ্রেসের সমর্থক। রাজনৈতিক কারণেই নাকি মজুত ছিল বোমা। গত 14.5 বছরে বোমা বারুদ গুলি এইসবের কারখানা তৈরি হয়েছে। আর বাসন্তীতে এটা নতুন কোনো ছবি নয়। এই দেখুন, এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতি। যে 4 বছরের শিশুটা যেটা বোমা বিস্ফোরণ হয়েছে এবং মারা যাবে কিনা জানি না, যাদের বাড়ি গিয়েছিল সেখানেই বোমা বিস্ফোরণ। তৃণমূল বলছে গোটাটাই নাকি পারিবারিক বিবাদ। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পাড়ার একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে। যে আত্মীয়ের বাড়িতে দুর্ঘটনা, সেই আত্মীয়ের সঙ্গে প্রতিবেশীর দীর্ঘদিনের বিবাদ বলে গ্রামবাসীদের অভিযোগ। পুরনো শত্রুতার জেরেই কি মজুদ ছিল বিস্ফোরক জাতীয় কিছু? কালো গায়েনের আত্মীয়রা অভিযোগ অস্বীকার করছেন। কালো গায়েন হাসপাতালে ভর্তি, জীবনের লড়াই লড়ছে। মানে বুঝতেই পারলেন তো, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক বা পারিবারিক, যে কোনো কারণেই বোমা ঠোমা মজুত করা যায়। আর সেই বোমাগুলো ফেটে এই কালো গায়েনরা এরকমভাবে সর্বস্ব হারানোর রাস্তায় গিয়েছে। ভারতরত্ন নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, জানেন তো, দ্য ট্রু ক্যারেক্টার অফ আ সোসাইটি ইজ রিভিলড ইন হাউ ইট ট্রিটস ইটস চিলড্রেন। বাচ্চাদের কীভাবে দেখা হয়, কিভাবে কোন চোখে দেখে সরকার বা পরিবেশ বা সমাজ, তাতেই একটা সমাজের আসল চরিত্রটা বোঝা যায়। কথাটা কতটা খাঁটি তার উদাহরণ তো হাতের কাছেই আছে। নেতাদের নিয়ে সারাদিন থাকি তো, তাই নেতাদের মতো করে একটু বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, লুকিস্ট, মাঝে মধ্যেই শোনেন না, লুকিস্ট। সেটা বলা হয় হয়তো আমাদের দিকে তাকানোর জন্য, আমরা আমাদের দিকে তাকাতে আর বিশেষ ভরসা পাচ্ছি না, কিন্তু আমরা কথাটা মাথায় রাখছি, লুকিস্ট। সুতরাং পূবে তাকাচ্ছি। তাকান, কি দেখবেন? বাংলাদেশের চট্টগ্রামে গত শুক্রবার এক বিএনপি নেতার বাড়িতে
এই একইভাবে তো আমরা শুনেছিলাম অদ্ভুত একটা জিনিস হয়েছিল। অদ্ভুত বললাম কেন? কারণ রাজনৈতিক সংঘাতে আমরা এতদিন জানতাম টার্গেট করা হয়, হয়তো যখন বুঝে শুনে টার্গেট করা হয় আর কি, হয়তো নেতা কর্মী এদের টার্গেট করা হয়। এক্ষেত্রেও টার্গেট করা হয়েছিল, বাইরে থেকে দরজা বন্ধ করে বন্ধ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কেন জানেন? কারণ এক্ষেত্রে টার্গেট ছিল শিশুরা। দাউ দাউ করে সেই আগুন যখন জ্বলছে তখন ওই বিএনপি নেতার বাড়ির ভেতর তার 3 মেয়ে ছাড়া কেউ ছিল না সেদিন। সেদিনই ওই ছোট্ট মেয়েটা 7 বছরের আয়েশা মারা যায়। বিশ্বাস করুন, সেদিন ওই খবরটা আসার পর যখন এসছিল বাংলাদেশ থেকে, যে খবরটা এসছিল, যেটা এজেন্সি আমাদের পাঠিয়েছিল, সেখানে লেখা ছিল হেডলাইনে, আয়েশা নাকি চিৎকার করছিল খালি, আব্বু আমাকে বাঁচাও। যারা সন্তানের পিতা, আমি নিশ্চিত সেদিনের সেই কপিটা যদি তারা পড়ে থাকেন, তারা রাত্রিবেলা চোখের পাতা এক করতে পারবেন না। আজ হাসপাতালে মারা গেছে ওই বিএনপি নেতার বড় মেয়ে সালমাও। ডাক্তাররা বলেছেন যে সালমার শরীরে 90% পুড়ে গেছিল। ওই 3 মেয়েকে উদ্ধার করতে গিয়েই জখম হয়েছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন। তিনি আবার আজকেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কি বলেছেন জানেন বেলাল? বলেছেন রাজনৈতিক শত্রুতা থেকেই তার 3 মেয়েকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল। মানে তাকে না, তার 3 মেয়েকে, ওই বাচ্চাগুলো। রাজনৈতিক চক্রান্ত। ভাবা যায় শব্দগুলো একটার সঙ্গে একটা কীভাবে মিশছে এবং কি করে মিশছে, এইটাই আপনাদের অদ্ভুত লাগছে না? আসলে যে জামাতিরা এখন বাংলাদেশে সক্রিয়, সেই জামাতে ইসলামের লোকজনই নাকি ভোটের আগে চট্টগ্রামে বিএনপি কর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। এমন একটা ঘা দিতে চেয়েছিল যাতে ভোটের আগে বিএনপি কর্মীরা ওই ভোট সংক্রান্ত কোনো কাজকর্মে নেমে পড়তে, উদ্যম দেখাতে আর সাহসী না পায়, এবং সবথেকে বড় কথা ওই জামাতের বিরোধিতা না করতে না পারে। আর তাই জন্যই বেলালকে মারেনি। বেলালকে মারলে তো সেটা একটা স্বাভাবিক ঘটনা হতো, রাজনৈতিক সংঘাত, আর একটা রাজনৈতিক দলের কর্মীকে মারা হয়েছে, বাকিরা বরঞ্চ ক্ষেপে উঠে তার পাল্টা অন্য কিছু করতে পারত। তাই বেলালকে না মেরে তার 3 মেয়েকে নাকি খুনের পরিকল্পনা হয়েছিল। এমন একটা কাণ্ড করা হয়েছিল যে কাণ্ডটা সবার কাছে এমনভাবে বিঁধবে, মনোবলটাই নষ্ট করে দেবে। বেলাল 2 মেয়েকে হারিয়েছেন এবং 2 জনের শেষকৃত্যেই হাজির থাকতে পারেননি। 2 সন্তান হারা একজন বাবা যখন সংবাদ মাধ্যমকে বলেন যে চট্টগ্রামে ছোট মেয়ের কবর দেখে ঢাকায় যাবেন বড় মেয়ের কবর দেখতে, তখন একটা কথাই মনে হয় না, একটা সমাজ, একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কতটা ব্যর্থ? বুঝতে পারছেন সেটা? রাজনৈতিক শত্রুতাটা কোন পর্যায়ে গেলে, মানসিক বিকৃতি কোন জায়গায় গেলে, কতটা নৃশংস হলে একটা দেশ তার শিশুদের প্রতি এরকম অমানবিক হতে পারে? বুঝতে পারছেন? মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে যে মানুষের নিরাপত্তার অভাব প্রতি পদে অনুভূত হচ্ছে, এগুলো তার প্রমাণ। এবং এই একটা ঘটনা নয়, একের পর এক ঘটনা এটা বোঝা যাচ্ছে। 18ই ডিসেম্বর ময়মনসিংহে হিন্দু দীপু দাসকে পিটিআর পুড়িয়ে কিভাবে খুন করা হয়েছিল খেয়াল করে দেখুন। খুনের উদ্দেশ্য, খুনের লক্ষ্য, এগুলো সব কিছুর থেকে অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল খুনের নৃশংসতাটা, ধরন। এটাই অনেক বেশি করে সবার চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছিল। আজ বাংলাদেশে আরও এক হিন্দু খুন হয়েছে। বাংলাদেশের রাজবাড়ী জেলায় এই নিহতের নাম অমৃত মণ্ডল, এবং অমৃতকেও একইভাবে ওই দীপুর মতোই পিটিয়ে খুন করা হয়েছে। জ্বালানো হয়নি, কিন্তু তার আগেই শেষ করে দেওয়া হয়েছিল। দীপু ওই রকম মার খেয়েও নাকি মারা যাননি, তাই জন্য তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
এবার দুটো ঘটনার মধ্যে আরও একটা মিল আছে। দীপুকে খুনের পর বাংলাদেশের পুলিশ প্রশাসনের তরফে অ্যালিবাই অর্থাৎ খুনের কারণ হিসেবে অজুহাত তৈরি করা হয়েছিল। কি বলা হয়েছিল? বলা হয়েছিল দীপু ধর্মীয় উস্কানি দেওয়াতেই নাকি কিছু লোক মেজাজ হারিয়ে তার ওপর চড়াও হয়েছে। যদিও সেই বক্তব্য যে আদৌ বিশ্বাসযোগ্য নয় এটা সবাই বুঝতে পেরেছিলেন। একটা দেশ যেখানে ইতিমধ্যেই ওই গত জুলাইয়ের পর থেকে এইভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে, যখন তারা কোনো ক্রমে চেপে চুপে নিজের বাড়িতে লুকিয়ে তারা নিজেদের জীবন বাঁচাচ্ছেন, টিকে থাকছেন, মাটি কামড়ে পড়ে থাকছেন, সেখানে যে কেউ এইভাবে সংখ্যাগুরুদের ধর্মীয় একটা অপমান করার রাস্তায় যাবেন না, কোনো খারাপ কথা বলার রাস্তায় যাবেন না, এটা বোঝার জন্য বিশেষ সাধারণ বুদ্ধির দরকার হয় না। পুলিশ প্রাথমিকভাবে চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে চাপ বাড়ায় এই বক্তব্য থেকে সরে এসেছিল ময়মনসিংহের পুলিশ। বুঝতে পেরেছিল এটা ধোপে টিকবে না। সুতরাং তদন্তকারীরা পরে জানিয়েছিলেন যে দীপু উস্কানি দিয়েছেন, ধর্মীয় উস্কানি, এরকম কোনো প্রমাণ তারা পাননি। তখন এটা বলেই বা লাভ কি? কারণ ততক্ষণে তো যা হওয়ার তাই হয়ে গেছে, উদ্দেশ্য সাধিত। মাঝে মধ্যে পুলিশের কেসে একটা কথা আছে জানেন তো, ডান অ্যান্ড ডাস্টেড, কেস ক্লোজড, খাতা বন্ধ করে দেওয়া। এটাও তাই হবে, কারণ উদ্দেশ্য সাধিত হয়ে গেছে, লোকজনের কাছে বার্তা চলে গেছে। এখানে থাকলে এরকমই হবে এবং এরকম নৃশংসভাবেই হবে। আজ অমৃত মণ্ডল খুনের পর রাজবাড়ী জেলা পুলিশের দাবি হচ্ছে এটা নাকি গ্যাং ওয়ার, অর্থাৎ দুষ্কৃতীদের নিজস্ব লড়াই। তার মানে ওই হয়তো কাকতালীয় ঘটনা চক্রে এক্ষেত্রেও আরেকজন সংখ্যালঘু হিন্দুই মারা গেলেন, আর কেউ মারা গেলেন না, এমন গ্যাং ওয়ার। দেখুন, ময়মনসিংহ পুলিশের মতো রাজবাড়ী পুলিশও পরে ঢোক গিলবে কিনা সে তো পরের ব্যাপার। আপাতত যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটাকে কি করে অস্বীকার করবেন? দেখুন, বাংলাদেশে হিন্দুরা টার্গেট বহুদিন, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বহুদিন ধরেই। হিন্দু মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন ধর্মান্ধদের জন্য, এসব বহুদিন ধরে চলছে। শুনেছেন তো, এগুলো কোনো মন গড়া কথা নয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের আমরা তুলে ধরে ধরে দেখিয়েছি। আমরা দেখিয়েছি মালদায় কিভাবে যারা ওখান থেকে পালিয়ে এসছেন তারা বলেছেন ভাতের হাঁড়ি ফেলে রেখে পালিয়েছেন এক একজন। একটা বাচ্চা সে ওখান থেকে পালিয়ে এসেও সেই ভয়, সেই আতঙ্কের গ্রাস থেকে এখনো মুক্ত হতে পারছে না। হয়তো তার মনে হচ্ছে বেরোলেই কেউ না কেউ তার সম্ভ্রমের দিকে আঙুল তুলে এগিয়ে আসবে। কিন্তু দীপুর পর অমৃতের খুন দেখিয়ে দিচ্ছে যে একটা অজুহাত খাড়া করে বাংলাদেশে সংখ্যালঘু পিটিয়ে মেরে ফেলার ঘটনাটা এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এবং এই ট্রেন্ডটাই মৌলবাদের প্রমাণ দিচ্ছে। কেন বলছি? কারণ এই একই কায়দায় তো গোরা মৌলবাদের কবলে থাকা দেশগুলোতে মানুষকে খুন করা হয়। যাদেরই মনে হয় এরা প্রতিপক্ষ, যাদেরই মনে হয় এদের অন্য ধর্মের, যাদেরই মনে হয় এদের নিকেশ করে বাকিদের বার্তা দেওয়া উচিত, এবং যাদেরই মনে হয় এদের নিকেশ করে এদের ঘর বাড়ি সম্পত্তি সব দখল করে নেওয়া সম্ভব, সেখানেই তো এই একই কায়দা প্রয়োগ করা হয় এবং একই কায়দা পাকিস্তানে প্রতিনিয়ত দেখা যায়। এবার বাংলাদেশ পাকিস্তানের ট্রেন্ড ফলো করলে কি হবে সেটা ভাবছেন তো? এটা ভাবছেন তার কারণ বাংলাদেশটা আমাদের খুব কাছে, ভৌগোলিকভাবেও কাছে, হয়তো মানসিকভাবেও কাছে। কিন্তু এটা এই পাকিস্তানের ট্রেন্ড ফলো করলে কি হবে জানেন? ভারতের সঙ্গে দূরত্বটা বাড়বে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি উঠেছিল আমাদের দেশে। এখন মানুষজনের মধ্যে এমন জায়গায় এই বাংলাদেশের ধারণগুলো আঘাত করতে শুরু করেছে না, বাংলাদেশকেই এবার বয়কট করলেন আমাদের এক শিল্পী। আমি খুব এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশ অনেক বছর পর আবার যাওয়া আমার ছিল, অ্যান্ড অনেক কালচারাল লোকেরা ছিল একটা সময়। আই হোপ, মানে আমার এখন যা দেখে মনে হচ্ছে খুব নেই ওই ব্যাপারটা আর আগের মতন বাংলাদেশে। এক তো
মানে মুসলিমদের নাম খুবই বদনাম হয়ে গেছে এই সব জন্যে, যেটা দরকার নেই। লোককে উল্টো লটকে মেরে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই মাটিতে পা রাখার ভাবতেও কি করে পারি? ওদের তো দোষ নেই, এটা ওদের দোষ না যে ওরা হিন্দু, ওরা বাংলাদেশে জন্মেছে। তো ওদের জন্য আমার এটাই মানে, যদি কিছু করতে পারা যায়, আমার এমন কিছু এসে যাবে না যদি আমি বাংলাদেশ না যাই। শুনলেন কথার ব্যাপ্তি, গভীরতা একবার একটুখানি শুনুন আর ভাবুন। দেখুন, ওখানে একজন হিন্দুকে খুন করা হচ্ছে, তার থেকেও বড় কথা ওখানে মানবতাকে খুন করা হচ্ছে। এটাই তো প্রয়াত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের ছেলে আরমান খান তিনি পরিষ্কার করে দিলেন। সত্যিই তো ওখানে মানবতা খুন হয়েছে। এভাবে যে কোনো ধর্মের যে কোনো লোককে যে কোনো জায়গায় যদি হত্যা করা হয়, সেখানে সব থেকে বেশি আঘাত পায় হচ্ছে মানবতা। ওখানে তার মানে বুঝতে হবে যে সভ্য জগতের কারোর বসবাস নেই, এবং যেখানে এই সভ্যতার কোনো প্রবেশ নিষেধ হয়ে গেছে, সেখানে সঙ্গীত বা অন্যান্য শৈল্পিক ব্যাপারগুলো, সংস্কৃতি, যেগুলো একটা সুচারু বিষয়, যেগুলোর মধ্যে একটা ভদ্র সভ্য ব্যাপার রয়েছে, রুচির ব্যাপার রয়েছে, সেগুলো কি করে যেতে পারে? সহাবস্থান তো সম্ভব নয়। এইভাবে হিংসা এবং সংস্কৃতি একসঙ্গে চলবে। তাই জন্যই আরমান খান বাংলাদেশের সমস্ত শো তার যা ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন। শুনলেন তো বাংলাকে মানে সেখানে তিনি যেভাবে বয়কট করলেন বাংলাদেশকে, তার কারণটা তিনি দ্বিধাহীন কণ্ঠে তুলে ধরেছেন। কোনো রকম তাতে অতিশয়োক্তি নেই, বিরাট কোনো মানে প্রাপ্তির বিষয় নেই, যেটা স্বাভাবিক তিনি করেছেন। যে স্বাভাবিক ঘটনাটা অবশ্য আমরা বহু শিল্পীকেই করতে দেখিনি। TV9 বাংলাকে আরমান জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে তিনি সেই দেশকে বর্জন করছেন। এটাই তো হওয়ার কথা। দেখুন, ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। ভারতীয় শিল্পীরা তার মানে এবার বাংলাদেশে শো বাতিল করতে শুরু করলেন। বাংলাদেশ তারাও অবশ্য এর পাল্টা দিয়েছে। তারা এখানেও তাদের ভিসা অফিসগুলো বন্ধ করেছে। মানে যারা এখানে যে বাংলাদেশিদের আত্মীয়রা থাকেন, তারাও তাদের আত্মীয়দের কাছে যেতে পারবেন না। অর্থাৎ সম্পর্ক ছিন্ন করার দিকে এগোচ্ছে বাংলাদেশ। তাহলে কি হবে বুঝতে পেরেছেন? বাংলাদেশিরা কি বুঝতে পারছেন যে কিছু ধর্মান্ধের জন্য তারা কিভাবে তাদের পাশে থাকা এতদিন ধরে সব থেকে বড় ভরসার জায়গাটাকে হারিয়ে ফেলছেন? আমি দেখছিলাম ওদের ওখানকার বিভিন্ন রিল টেলগুলো আজকাল আসে তো ইউটিউবে, সেখানে দেখছিলাম একজন বলছেন ভারত তো 1972 সালে এখান থেকে বাংলাদেশ থেকে তার সমস্ত সৈন্যকে সরিয়ে নিয়েছিল, এবং সেই 1971-এর পর থেকে আজ পর্যন্ত ভারত তো কোনো সময় ওই বাংলাদেশের ভেতরে তাদের সেনা ঢুকিয়ে দেশটাকে দখল করার চেষ্টা করেনি, তাকে তার একটা প্রদেশে পরিণত করার চেষ্টা করেনি। এই সহজ সত্যি কথাটা বাংলাদেশের মানুষ ভুলে গেছেন। যাদের মনে আছে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দেখুন, স্বাস্থ্য থেকে খাদ্য সমস্ত ব্যাপারে যে দেশের ওপর বাংলাদেশকে নির্ভর করতে হয়, সেই দেশ আমাদের ভারত কিভাবে তাদের পাশ থেকে সরে যাচ্ছে সেটা কি বাংলাদেশিরা বুঝতে পারছেন? এবং ফলটা কি হবে সেটাও কি বুঝতে পারছেন? দেখুন, তারা তাকিয়ে দেখুন। ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়েই তো পাকিস্তান এখন একটা ব্যর্থ রাষ্ট্র। এবার বাংলাদেশ যদি দ্বিতীয় পাকিস্তান হয়, তাহলে তাদের সঙ্গে ভারত সেটাই করবে যেটা পাকিস্তানের সঙ্গে করে, এবং সেটা কোনো ব্যক্তিগত স্তরে নয়, কূটনৈতিক স্তরেই হবে। এটাই তো স্বাভাবিক। এবং সেটা কিন্তু কোনো দেশের জন্য আজকের দুনিয়ায় যেভাবে গোটা দুনিয়াটা চলে খুব একটা ভালো বিষয় নয়। এবার মুশকিল হচ্ছে এটার মাঝখানে একটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে রাজনীতি। এবার রাজনীতি তো সেই জিনিসটাই করে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। শুভেন্দু অধিকারী কিন্তু সেটাই করেছেন। ওখানে একটা সরকার আছে নি, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে।
আরেকটা 71 দরকার ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা 71 দরকার, এটা আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। এই জ্ঞানটা আপনি প্রধানমন্ত্রীকে দিন। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা গুরুত্বপূর্ণ নয়। এখানে দুই দেশ কথা বলবে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, তারা কথা বলুন। দিল্লি নীরব কেন? আর শুভেন্দু অধিকারী এখানে বলে লাভ নেই, ভারতীয় জনতা পার্টি এখানে বলে লাভ নেই। আপনাকে, আপনার নেতৃত্ব আছেন, আপনি তো দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে আসা যাওয়া করেন, এইটা নিয়ে তারা নীরব কেন, তাদেরকে বলতে হবে। দেখো, দুটো বক্তব্য আপনাদের শোনালাম, এবং বক্তব্য দুটো খুব ইন্টারেস্টিং, জানেন তো। আজকের দিনের সেরা দুটো বক্তব্য আমাদের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। প্রথম পার্টটা ওই শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার আবার প্রথম পার্টটা, সেটা একবার ভাবুন। এই মুহূর্তে বাংলাদেশে কারা রাজ করছে সেটাই তো তিনি বললেন। এবার আপনি যে কোনো ধর্মের হতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, যে কোনো ব্যক্তিগত মতবাদের হতে পারেন, কিন্তু আমি নিশ্চিত ভারতের অধিকাংশ মানুষ, বাংলার সমস্ত মানুষ, তারা শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যের প্রথম ভাগের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তো একমত হবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। বাংলাদেশে এখন যারা রাজত্ব করছে, যারা দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সভ্য মানুষ বলা যায় না। একদল ধর্মান্ধ বর্বর ওখানে এখন রাজত্ব করছে। এটা নিয়ে শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা রেখে হয় সমস্ত মানুষের বক্তব্যের সাথে সুর মিলিয়ে দিলেন, একই সুরে বক্তব্য রাখলেন, অথবা সমস্ত মানুষকে তার সঙ্গে একমত হতে বাধ্য করলেন। এটা নিয়ে কোনো দ্বিধা দ্বিমত কোনো কিচ্ছু নেই। ইন্টারেস্টিং হচ্ছে দ্বিতীয় পার্টটা বক্তব্যে। প্রয়োজনে যে প্রতিপক্ষকে স্বীকৃতি দিতে হয়, এবং সেটাই যে রাজনীতি যে সেটা প্রয়োজন মতো করতে পারে, সেটাই তো শুভেন্দু অধিকারী বললেন বা করে দেখালেন। কি বললেন তিনি? 71-এর মতো ওষুধ দরকার। তার মানে তিনি ইন্দিরা গান্ধীর প্রশংসা করলেন। ইন্দিরা গান্ধী এমন কিছু করেছিলেন, তার মানে যেটা এখন মিসিং, এখন সেটা এখনও করা হয়নি, এবং সেটাই এই মুহূর্তে করার পক্ষে যথাযথ পদক্ষেপ। এটা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত মত বলে বলেছেন, কিন্তু তিনি আবার এই জায়গাটায় তিনি বিজেপি নেতা হিসেবে বলেননি। কারণ বিজেপি নেতা হলে দেশের কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার, তারই একটা অঙ্গ তো তিনি হয়ে যান। সুতরাং সে জায়গাটাও ওই টেকনিক্যালি কারেক্ট থাকা বলে না, সেটা থেকে তিনি এড়িয়ে গেছেন। আর ব্যক্তিগত মত বলতেই পারেন, কারণ তিনি তো একসময় কংগ্রেসে ছিলেন, ইন্দিরা গান্ধীর সমর্থকই ছিলেন তখন। সুতরাং তার সেই আনুগত্য বা তার ভালো লাগা বা সেই সময়ে যেটাকে যথার্থতা বলেছিলেন সেই জায়গা থেকে সরে এলেন না, ফলে ধর্মরক্ষা হলো। অসাধারণ একটা পদক্ষেপ। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং জায়গা হলো তিনি প্রতিপক্ষকে চাপে ফেলে দিলেন, যেটা তাদের বক্তব্য, তাদের মুখ থেকে সেই কথাগুলো কেড়ে নিয়ে তিনি বলে দিলেন। এবার প্রতিপক্ষ কি বলবে? দেখুন, বাংলাদেশে পর হিন্দু হত্যায় শুভেন্দু অধিকারী এমন একটা ট্রিগারে চাপ দিয়ে দিলেন, যেটা বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। কারণ জনমানস যেটা বলছে, জনমানসে এই মুহূর্তে যেটা বক্তব্য, তার পুরো বিপরীতে যাওয়াটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। এবং দেখুন, এই বক্তব্য তো এখানে বসবাসকারী, বাংলায় বসবাসকারী ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের। দেখুন, হিন্দুরা এখানে ফুটছেন, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। যেভাবে ওখানে খুন করা হচ্ছে, তাতে তো এখানে তার প্রতিক্রিয়া হবেই। আর এখানে যারা সংখ্যালঘু মুসলিমরা, তারাও তো দিনের শেষে ভারতীয়, তারাও তো চান এখানে নিশ্চিন্তে থাকতে। ওখানে সংখ্যাগুরু কিছু ধর্মান্ধ লোক ধর্মকে আশ্রয় করে, ধর্মকে ব্যবহার করে যে পরিবেশ সৃষ্টি করছে, ধর্মের নামটা যেভাবে বদনাম করছে, তাতে এখানে যে তাদের চাপে পড়তে হচ্ছে, তারা নিজেরা যে চোখ তুলে তাকানোর ক্ষেত্রে দুবার
দ্বিধায় ভোগ করছেন, এই অস্বস্তিটা তো এদের প্রাপ্য ছিল না। কার ভাল লাগে যে এরকমভাবে একটা সমস্যার মধ্যে পড়তে, এবং সেটা যদি কেউ বাইরের থেকে ফেলে দেয়? সুতরাং ভারতীয় হিসেবে এখানকার সমস্ত মানুষ যেটা চাইছেন সেটা শুভেন্দু অধিকারী বলেছেন। এতদিন তৃণমূল বলছিল সরকার কি করছে, সরকার কি করছে, শুভেন্দু অধিকারী নিজেই বলে দিলেন ব্যক্তিগতভাবে। এবার সেটার সাথে সেটা এতদিন রাজনৈতিকভাবে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করার জন্য বলাটা খুব সহজ, কিন্তু সেটার মধ্যেও যে একটা কূটনৈতিক দিক আছে, বিদেশ নীতির বিষয় আছে, এটা তো প্রত্যেক রাজনৈতিক নেতা জানেন। শুভেন্দু অধিকারী নিজেকে রাজনৈতিক নেতা স্তর থেকে ব্যক্তিগত স্তরে নিয়ে গিয়ে দাবি তো করে দিয়েছে, ড্রোন ঠোন পাঠিয়ে অপারেশন সিঁদুর করে দিক, এটা তো সবাই ভাবছেন। কিন্তু যারা দেশ চালান তারা জানেন যে এরকম হঠকারী সিদ্ধান্ত যখন তখন যা খুশি তাই করা যায় না, অনেক হিসেব করে একটা পা ফেলতে হয় এরকম একটা দেশ তার সীমানা পেরোনোর আগে। অপারেশন সিঁদুর করার আগেও তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। পাকিস্তানিরা আমাদের দেশের ভেতরে ঢুকে আমাদের ক্ষতি করেছিল, বাংলাদেশিরা আমাদের এখানে ঢুকে আমাদের ভোটার তালিকার মধ্যে ঢুকে পড়ে আমাদের ক্ষতি করছে। এটার প্রতিকার করার জন্য এসআইআরই যথেষ্ট। এটার জন্য তো সীমানা পেরোনোর আক্রমণ করার মতো একটা সিদ্ধান্ত নেবার জায়গাটা এটা দুম করে হয় না। এবং সেই বক্তব্যটাই তৃণমূল নেত্রী ডক্টর শশী পাজার কথার মধ্যে তো পরিষ্কার। দেখুন, শুভেন্দু অধিকারী চাইছেন ৭১-এর মতো ভূমিকা নিক ভারত। এবার তৃণমূল নেতা নেত্রী তারা সবাই জানেন এটা আম জনতার মত, এবং তারা বুঝছেন এটাই এই মুহূর্তে পাবলিক সেন্টিমেন্ট, জনমত। বাংলাদেশে ধর্মীয় ত্রাস চলছে, ভারত তাকে মানে কোথাও গিয়ে প্রতিহত করার একটা ব্যবস্থা হয়তো নেবে, বা এখন অবধি যা নেবে সেটা তো সমস্ত নিয়মকানুন মেনেই নেবে, এটাও তারা জানেন। সুতরাং তাদের সেন্টিমেন্টে, সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত না করে এবং প্রোটোকল ভঙ্গ না করে, অর্থাৎ যে পদ্ধতিতে সরকার করতে পারে সেই জায়গাটায় অবাস্তব কিছু না বলে শশী পাজা তাই ঘুরিয়ে বিজেপি সরকারকে, কেন্দ্রের বিজেপি সরকারকে টার্গেট করলেন। তা তিনি বললেন যে এই কথাটাই শুভেন্দু অধিকারী তিনি যে আসল কথাটা বলে দিয়েছেন সেই কথাটা ওখানে গিয়ে বলুন। বুঝতে পারছেন, কূটনীতি আর আবেগের মধ্যে একটা বড় ফারাক আছে। বলতে পারতেন শুভেন্দু অধিকারী একদম ঠিক কথা বলেছেন, সেটা বলা মুশকিল। আবার ভারত এই মুহূর্তে আক্রমণ করুক, এটা বলাও মুশকিল, কারণ তারা রাজ্য চালাচ্ছেন। তারা জানেন যে সরকারে থাকলে, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, অনেক কিছু ভেবে অগ্রপশ্চাৎ ভেবে তারপর চলতে হয়, এটা যে সম্ভব নয় তাই জানেন। তাই জন্য এটা পুরো দায়টা চাপিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারীর ওপর, যে তিনি যা বলার বলুন গিয়ে ওখানে। মোদ্দা কথা এটাই হচ্ছে রাজনীতি। সোজা জিনিসটা বলার আগে 50 বার হিসেব করে। সুতরাং আপনার আমার পাবলিক সেন্টিমেন্ট কোন দিকে যাচ্ছে সেই সেন্টিমেন্ট ধরেই যে সব সময় রাজনীতি কথা বলবে এটা ধরে নেবেন না। সেন্টিমেন্টকে আঘাত করবে না, চটাবে না, কিন্তু যেটা চাইছেন সেটা করার জন্য মানে মরণপণ করে ঝাঁপাবে এটাও ভাববেন না। এবার এখানকার রাজনীতি তার মতো করে বিষয়গুলোকে কখনো ধরছে, কখনো এড়াচ্ছে, কিন্তু মোহাম্মদ ইউনূস তার সামনে তো বিপদ দাঁড়িয়ে আছে। তিনি বিপদটাকে এড়াবেন কি করে? ধরে নিলাম যে হিন্দু হত্যার বিষয়টা তিনি এড়িয়ে গেলেন, কিন্তু হিন্দু হত্যাটা হলো কি করে, কারা করলো? তারা যে মৌলবাদী এবং মৌলবাদ, তার হাতে তৈরি মৌলবাদ, তার মদতে তৈরি মৌলবাদ, এটা যে তার সামনে এবার ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে দাঁড়াবে না এরকম গ্যারান্টি তো কেউ দিতে পারছে না। তার কি মনে হচ্ছে না এবার ওই মৌলবাদী বুমেরাং হয়ে যাচ্ছে? এই সত্যটাকে তিনি এড়াবেন কি করে? দেখুন, বড়দিনের আগের দিন মানে গতকাল ওই ঢাকার মগ বাজারে মলটোভা ককটেল বোমা ছোড়া হয়। এবার সন্দেহটা কি? সন্দেহ হচ্ছে যে হামলাকারীদের লক্ষ্য ছিল মগবাজারের চার্চ। বড়দিনের আগে চার্চে ওখানে আঘাত আনা হবে, এটাই তো স্বাভাবিক, কারণ ওখানে তো খ্রিস্টানরাও হিন্দুদের মতোই
সংখ্যালঘু, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? ওদের লক্ষ্য তো এক। যারাই সংখ্যালঘু তাদের বিধর্মী সাজিয়ে তাদের ওপর আঘাত আনো, তাদের দেশ থেকে বার করে দাও, তাদের সম্পত্তি যা আছে সেগুলো দখল করে নাও, এবং গোটা দেশের মধ্যে এইভাবে আমরা বিধর্মীদের ওপর আঘাত আনছি এইটা বলে তাদের মধ্যে একটা মৌলবাদ জাগিয়ে তোলো। এটাই তো লক্ষ্য, পরিষ্কার। এবং সেই মৌলবাদটাকে সামনে রেখে ওই ধর্মের জামাটা পরে নিয়ে তারা যে ক্ষমতা হস্তগত করতে চান, এটা হচ্ছে আলটিমেট গোল, সর্বশেষ লক্ষ্য, আসল লক্ষ্য। আজ কি জানা গেছে জানেন? ওই হামলাকারীরা যে বোমটা ছুঁড়েছিল তার আঘাতে একজন যে মারা গেছে, কালকে বলেছিলাম, কে মারা গেছে জানেন? এক বাংলাদেশি মুসলিম তরুণ। অর্থাৎ এতদিন যে মৌলবাদীরা হিন্দুদের মারছিল, যে মৌলবাদীরা গতকাল চার্চে আঘাত আনতে চেয়েছিল, তাদের হামলায় বাংলাদেশের এক সংখ্যাগরিষ্ঠ মুসলিম মারা গেছে। কারণ যে বোমাটা ছোড়া হয়েছিল সেই বোমা জানতো না সে হিন্দু না খ্রিস্টান না মুক্তিযোদ্ধা নাকি মুসলিম, কাকে আঘাত করতে হবে। বোমার ধর্ম যা তাই সে করেছে, বিস্ফোরণ ঘটিয়েছে, সামনে যাকে পেয়েছে তাকে উড়িয়েছে। ওই মগবাজারে মারা যাওয়া যুবক চার্চের সামনে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, তখনই তার মাথায় বোমাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাহলে বুঝতে পারছেন, এইবার কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় টার্গেটটাও তো আস্তে আস্তে ওখানকার মুসলিমরাও হয়ে যাচ্ছে। যেভাবে বিএনপি নেতার 3 মেয়েকে টার্গেট করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সেটা ইচ্ছাকৃত ছিল, এক্ষেত্রে এই তরুণের ক্ষেত্রে এটা অনিচ্ছাকৃত। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা তো একই। ওখানে তো ওই মৌলবাদীদের আক্রমণে ওখানকারই মুসলিমদের মৃত্যু হচ্ছে। এই সত্যটাই বা আপনি এড়াবেন কি করে? এপার বাংলা ওপার বাংলা কোনো জায়গায় কোনো নিহতের আত্মীয়ের কান্নার আওয়াজের মধ্যে কোনো ফারাক আছে কি? ওখানে ওই বিএনপি নেতার আর্তনাদ, ওখানে ওই দীপু দাসের বাবার আর্তনাদ, এখানে এই নিহত তরুণের আত্মীয়ের আর্তনাদ, এগুলোর মধ্যে কোনো ফারাক আছে কি? মরছে তো মানুষ। মৌলবাদ এসব বোঝে না। বাংলাদেশের প্রথম সারির সমস্ত সংবাদ মাধ্যম আজ ওই নিহত তরুণের বাবা মায়ের প্রতিক্রিয়া চেপেছে। তারা কি বলছেন জানেন? বলছেন তাদের ছেলে কোনো রাজনীতি করতো না, কালো গায়নও করতো না, দীপু দাসও করতো না। কি অদ্ভুতভাবে যারা কোনো রকম মানে এই ধরনের ঘটনার সাথে জড়িয়ে থাকে না, যদি কোনো উদ্দেশ্যটা সঠিক না হয়, তাহলে কিভাবে নিরপরাধ লোকগুলো, বড় বাচ্চা সবাই আঘাতপ্রাপ্ত হয় বুঝতে পারছেন? এই উদ্দেশ্যটা বুঝে নেওয়া দরকার, সেটাকে প্রতিহত করার দরকার। ওই তরুণের বাবা মা বলেছেন তাদের ছেলে তো নিরপরাধ, রাজনীতির সাথে সম্পর্ক নেই, তাহলে তার ছেলেকে সন্ত্রাসীরা কেন মারলো? তার মানে বাংলাদেশের মুসলিমরাও বুঝতে পারছেন তাদের দেশটা এখন সন্ত্রাসবাদীদের দখলে, মৌলবাদীদের হাতে। দেখুন, মৌলবাদ সে যে ধর্মেরই হোক না কেন, ওটাকে শুরুতেই নিয়ন্ত্রণ করা না গেলে সংখ্যালঘু শুধু নয়, সংখ্যাগুরুদের জীবনও সুরক্ষিত নয়। এটা ঢাকার ওই মগবাজার প্রমাণ করে দিচ্ছে, এটা বাসন্তী প্রমাণ করে দিচ্ছে, এটা ময়মনসিংহ প্রমাণ করে দিচ্ছে, সব জায়গা। দেখুন, বাংলাদেশে হাসিনা সরকার সরে যাওয়ার পর আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে। খেয়াল করে দেখুন পরপর ঘটনা পরম্পরাগুলোকে। তারপর যখন আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে তখন একটা প্রতিপক্ষ লাগবে, তো প্রতিপক্ষ না থাকলে ব্যাপারটা জমে না। সুতরাং এবার হিন্দুরা টার্গেট, সংখ্যালঘুরা টার্গেট। এই সব কটার কারণ কি? একজন প্রতিপক্ষ দরকার। কেন? আরে পেটাতে গেলে একটা ওই দেখবেন বক্সিং প্র্যাকটিস করার সময় একটা বালির বস্তা লাগে না, ঘুষি মেরে মেরে, তো সেই ঘুষিটা তো মারতে হবে। ঘুষিটা মারতে হবে তার কারণ হচ্ছে যে নইলে ভয় পাবে কি করে লোকে? ঘুষির ভয় তো সবাই চুপ থাকবে। হাওয়ায় তো ঘুষি চালালে কিছু হবে না, না?
এটা কিছুকে দরকার। মূল উদ্দেশ্য একটাই, ওই ভয়ের পরিবেশ কায়েম রাখা, ভয়টা টিকিয়ে রাখা। কারণ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতা দখল করছে, সেই সরকারের আসল শক্তি যে মৌলবাদী জামাতে ইসলাম, এবং যারা আতঙ্কের রাজনীতি করে, বা ওটা রাজনীতি নয়, আতঙ্ক নীতিতে চলে, সেটা তো সবাই বুঝতে পারছেন এখন। এই জামাতিদের সমর্থনে যিনি এখন বাংলাদেশের শাসক, সেই মোহাম্মদ ইউনূস জানেন যতদিন ভয় থাকবে ততদিন তার শাসন থাকবে, তার বিরুদ্ধে মানুষ মুখ খুলতে ভয় পাবে। বাংলাদেশে মুক্তমনা আছেন, কিন্তু অসংখ্য মানুষ আছেন। দেখুন, এটা আমি বহুবার ভেবেছি, দেখেছি, সেদিনও দেখলাম ওখানের মানুষজন তারা মাঠের মধ্যে জমায়েত হয়ে ও আমার সোনার বাংলা গাইছেন। তার মানে তারা এই মৌলবাদীদের দলে নাম ভেরাননি, সেটাকে প্রতিহত করতে চান। কিন্তু সংখ্যায় একটা সময় ছিল ওখানে মৌলবাদীরা হয়তো সংখ্যালঘু ছিল, মুষ্টিমেয় কিছু ছিল, কিন্তু তাদের মাথার উপর এই মোহাম্মদ ইউনূসের সরকার হাত রেখে তাদের ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় করে তুলেছে, হয়তো এই অল্প সংখ্যক মানুষই এখন বিরাট চেহারা নিয়ে ফেলেছে। তাই জন্য যারা একটা সময় সাংস্কৃতিক জগতের মধ্যে বিচরণ করতে ভালোবাসতেন, সংস্কৃতি মনস্ক ছিলেন, রুচিশীল, মুক্তমনা ছিলেন, তারা এখন সংখ্যালঘু। কিন্তু তারা যা আছেন এটা কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন, সেই জন্যই এই ভয়টা তার দরকার। যেদিন ভয় ভাঙবে সেদিন যে মানুষজন রাজার মূর্তি ভেঙে ফেলতে চাইবে, সেটা হীরকরাজ জানতেন আর ইউনূস রাজও জানেন। ফলে মোহাম্মদ ইউনূস ভয়ে কায়েম রাখতে এই মৌলবাদী শিবিরগুলোকে বাজারে ছেড়ে দিয়েছিলেন। আজ বাংলাদেশে ফিরেছেন ওই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে বাংলাদেশে ফিরছেন, সেই বাংলাদেশ সেটা যে গণতান্ত্রিক পরিবেশে নেই, এবং সেই পরিবেশে যে রাজনীতিকদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ বিপন্ন, সেটা বুঝেই কিন্তু তিনি বাংলাদেশে পা রেখেই ওই মৌলবাদের সমালোচনা শুরু করেছেন। ইতিহাসের কি অদ্ভুত পরিহাস দেখুন। প্রথমত, যে মৌলবাদের বিরুদ্ধে আজ তারেক কথা বলছেন, সেই মৌলবাদী জামাতদের সঙ্গে জোট গড়েই তো একটা সময় সরকার চালিয়েছিলেন খালেদা জিয়া, তারেকের মা। দ্বিতীয়ত, বাংলাদেশে যখন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ওই জুলাই আগস্টের আন্দোলন বলুন, বিপ্লব বলুন, ওই বিক্ষোভ বলুন, সেগুলো চলছে, তখন ওই আন্দোলনকারী ছাত্র বা জামাতে ইসলামের মতো বিএনপিও তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, এবং ওদের পেছনে শুরুর দিকে ওই যখন দেখা গেছিল মৌলবাদীরা এর পেছনে মূল শক্তি, সেটা জেনে বুঝেও তো বিএনপি তাদের পাশে ছিল। তখন তো তারা একই সঙ্গে তাদের প্রধান শত্রু ছিল, ধরেই নিয়েছিল আওয়ামী লীগ, এবং একই সুরে তারা সবার সঙ্গে বলছিল যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। ভারতের চাপে, ভারতের অঙ্গুলি হেলনে বাংলাদেশে সরকার চালাচ্ছেন শেখ হাসিনা। ভারত যা চাইছে সেটাই হচ্ছে, বকলমে ভারত সরকার চালাচ্ছে। অথচ আজ প্রায় 17 বছর পর বাংলাদেশে ফিরে তার প্রথম বক্তৃতায় তারেক যেরকম ধর্মীয় মৌলবাদের বিরোধিতা করলেন, সব ধর্মকে সমান গুরুত্ব আর সম্মান দেওয়ার কথা বললেন, তেমনি ভারতের বিরুদ্ধে মন্তব্য করার রাস্তার থেকে সরে দাঁড়ালেন। একটা শব্দ ভারতের বিরুদ্ধে তিনি ব্যবহার করেননি। কেন? দেখুন, দিনের শেষে তারেকও কিন্তু একজন রাজনৈতিক নেতা, এবং তিনি জানেন রাজনৈতিক নেতারা ততক্ষণ পর্যন্তই রাজনীতিটা করতে পারেন যতক্ষণ পর্যন্ত রাজনীতি করার পরিবেশ থাকে। মৌলবাদীদের হাতে গোটা বিষয়টা চলে গেলে সেখানে রাজনীতি আর খাটে না, তখন শুধু ধর্মীয় ধর্মান্ধতা এবং ধর্মীয় যে একটা হিংসা নীতি সেটা কাজ করে। তখন সাধারণ মানুষ যেরকম বিপন্ন, রাজনীতিকরাও সমানভাবে বিপন্ন। তাই জন্যই তিনি অত্যন্ত দুঁদে রাজনীতিকের মতো এই বক্তব্যগুলো রেখেছেন। এদেশের কথাতেও যেরকম বিভিন্ন রকম অন্তর্নিহিত মানে থাকে, বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেকের কথাতেও সেটা আছে। কারণ নম্বর 1, হাসিনা বিরোধী আন্দোলনে যতই বিএনপির সমর্থন থাক, যতই
ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বিএনপি পন্থীদের একটা জায়গা থাক, তারেক রহমান বুঝেছেন এভাবে চলবে না। ইউনূসের সরকারটা বা ইউনূসের অনুগামীরা যে ওই এনসিপি নামে দলটা তৈরি করেছেন, সেই সবগুলোই আসলে ওই মৌলবাদী জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তাদের পাশাপাশি আইএসের মতো মৌলবাদী সংগঠনগুলো, সন্ত্রাসবাদী সংগঠনগুলো বাংলাদেশের কবজা করে নিচ্ছে। যে জামাতের বিরুদ্ধে বাংলাদেশের ওই সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে, সেই জামাতের বিরুদ্ধে তো ওই বিএনপি নেতার মেয়েদের পুড়িয়ে মারার অভিযোগও উঠছে। যে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা বড় অংশের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লড়াই করার এবং তাদের আঘাত করার, আতঙ্কগ্রস্ত করার, যেখানে পেয়েছে মারার এই অভিযোগ আছে, সেই জামাতের বিরুদ্ধে তো ওই চার্চে বোমা ছড়ার অভিযোগও রয়েছে। সেটা বুঝতে পারছে যে একটা বড় অংশের জনমত, ওই আমি বলছিলাম না, যারা মুক্তমনা, যারা ওই মাঠের মধ্যে জমায়েত হয়ে এই বাজারেও আমার সোনার বাংলাটা গান হয়তো স্বপ্ন দেখেন সেই মুক্ত প্রগতিশীল বাংলাদেশ গড়ার, সেই মানুষগুলোর সমর্থনটাও যে দরকার আছে, এটা কিন্তু তারেক জানেন, বুঝতে পেরেছেন। দূর থেকে দেখছিলেন তো, দূর থেকে দেখার সুবিধা আছে, অনেক দূর থেকে দেখলে পুরো সামগ্রিক ছবিটা দেখতে পাওয়া যায়। তিনি এটা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের হয়তো বড় নেতারা বা শেখ হাসিনা তিনি দেশ ছাড়া, কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা তারা তো আছেন, হয়তো মুখ বুজে আছেন, হয়তো লুকিয়ে আছেন, কিন্তু দেশের মধ্যে তো আছেন। অত সংখ্যক সমর্থক, তারা তো মুছে যাননি, তারা তো গণতন্ত্র চাইছেন। তারা এই স্বপ্ন দেখছেন কোনোভাবে, যার মাধ্যমেই হোক, যদি গণতন্ত্রটা ফিরে আসে, তাহলে কোনো না কোনো সময় তারা ফের রাজনৈতিক কার্যকলাপে ফিরতে পারবেন। এইখানেই তারেকের রাজনৈতিক কৌশল। যে ভোটে আওয়ামী লীগ নেই, সেই ভোটে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভোটটা নিজের দিকে তিনি টানার চেষ্টা করলেন। দেখুন, আজ তারেককে স্বাগত জানাতে ঢাকায় প্রচুর ভিড় হয়েছিল। এই ভিড়টা কিন্তু প্রমাণ করছে বাংলাদেশের বড় অংশের একটা মানুষ মৌলবাদের বিরুদ্ধে। কিন্তু সেই সংখ্যাটা যত বড়ই হোক, তার কোনো বাস্তবতা থাকবে না, তার কোনো কার্যকরিতা থাকবে না যদি মৌলবাদীদের মাথার ওপর সরকারের হাত থাকে। এবং মৌলবাদ এমন একটা জিনিস, সেটা খুব দ্রুত, ওই ভাইরাসের মতো দ্রুত ছড়াতে থাকে, বাড়তে থাকে এবং স্বাভাবিক মস্তিষ্কের মধ্যেও ঢুকে সেটাকে বিকৃত মস্তিষ্ক করে দিতে পারে। তাই জন্য তারেক বুঝতে পেরেছেন এই ভিড়টাকে তাকে ধরে রাখতে হবে, কারণ এই ভিড়টা তার ওপর আস্থা রাখছে, ভরসা রাখছে। সুতরাং তাকেও এই স্বপ্নটা জাগিয়ে দিতে হবে যে তিনি স্বপ্নের ফেরিওয়ালা, তিনি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে পারবেন। এবং সব থেকে বড় কথা, তিনি জানেন যে মুহূর্তে তিনি কোনোভাবে যদি সরকারে চলে আসেন, ভারতকে তার দরকার পড়বে, পাকিস্তানকে নয়। ভারত পাশে থাকলেই তার আগামী দিনে বাংলাদেশের জননেতা হয়ে ওঠার এবং বাংলাদেশকে প্রগতির পথে নিয়ে যাওয়ার রাস্তা খুলে যাবে এবং মৌলবাদের হাত থেকে তিনি বাংলাদেশকে বার করতে পারবেন, রাজনৈতিকভাবে বাংলাদেশে রাজ করতে পারবেন। এবং সেই জন্যই তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে একটা কথাও বলছেন না, কারণ তিনি জানেন পাকিস্তান শুধু অধঃপতনের রাস্তা দেখাতে পারে, গণতন্ত্রের নয়। সেটার জন্য ভারতকে দরকার। যদি বিএনপি জিতে আসে, সেটা ভারতের পক্ষে ভালো হবে এই মুহূর্তে, অন্তত অন্যান্য শক্তিগুলো চাইতে। কারণ ভারত একটা নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করতে পারবে। তারেক গণতন্ত্রের কথা বলছেন, ভারত সবসময় চাইবে একটা স্থিতিশীলতা, একটা গণতান্ত্রিক সরকার। সেটা যদি বাংলাদেশে হয়, তাহলে ভারতের কূটনীতির পক্ষে সেটা অনেক সহজ হয়ে যাবে। এখন যে ইউনূসের সরকার, সেটা তো নির্বাচিত সরকার নয়, সেটাকে ভারত সেইভাবে গুরুত্ব দেয় না। এবং আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই ভারত এই সরকারের থেকে দূরত্ব বজায় রেখেছে। ফলে যদি তারেক
তারেকের নেতৃত্বে যদি বিএনপি জিতে আসে, তাহলে সেটা ভারতের কূটনীতির পক্ষে ভালো, কেননা বিএনপির সাথে ভারতের ডিল করার একটা অভিজ্ঞতা আছে। বিএনপি আগে ক্ষমতায় ছিল, ভারত বিএনপির সঙ্গে কূটনীতিতে অনেকটাই রপ্ত। ফলে আগামী দিনে যদি বিএনপি জেতে, তাহলে কিন্তু আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্কের আরও উন্নতি হবে। তারেককে নিয়ে আজ একের পর এক স্লোগান শুনছিলাম, জানেন তো। তার মধ্যেই গানে এলো একটা, ইন্টারেস্টিং লাগলো। তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। এবার এই মা মাটি শুনেই নিশ্চয়ই অর্জুন সিংয়ের মা মাটি মানুষের কথা মনে হয়েছে, কারণ তার মাথায় তো মা মাটি মানুষ ছাড়া কিছু নেই। আর তার মধ্যে আবার মা মাটি মানুষের এখানে স্লোগান হচ্ছে জয় বাংলা। যে জয় বাংলা কথাটা ৭১-এর ৭ই মার্চ ঢাকার রেস কোর্সে বলেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। ২-২-৪ অর্জুন সিং তাই বলে দিয়েছেন, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। পশ্চিম বাংলা এটা বললে পেটাবেন তিনি। তার মনে হলো যে এখানকার মানুষজনের পালসটা তিনি ধরে ফেলেছেন, এখানকার মানুষজনের সেন্টিমেন্টে একদম যে রাস্তায় বইছে সেন্টিমেন্টটা, ঠিক তার সেই একই সুরে তিনি কথাগুলো বলে ফেলেছেন মনে হচ্ছে অর্জুন সিংয়ের। এই যে এখানকার শিল্পীরা, আরমান খান বললেন বাংলাদেশে যাবেন না, সবাই তো ওটাকে বর্জন করার কথা বলছে। সুতরাং ওখানকার স্লোগানটা বর্জন করতে বললেন, তার মনে হলো এক ঢিলে দুই পাখি মারলেন। এখানকার মানুষজনের সেন্টিমেন্টটাকে মেনে এবং সেই পথে তিনি এগোলেন, আর একই সঙ্গে তৃণমূলকে বিঁধে দিলেন। এবার দেখুন, তারেক রহমান আজ বলেছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন। ভারতে গণতন্ত্র মজুত, বেশ মজবুত গণতন্ত্র আমাদের দেশে, সবাই জানে বিশ্বের অন্যতম সেরা গণতন্ত্র আমরা। এবার এই গণতান্ত্রিক পরিবেশে অর্জুন সিং তাই গণতান্ত্রিক মতামতটা খোলা মনে ব্যক্ত করেছেন। খটকা শুধু দুটো জায়গাতে। অর্জুন সিং বললেন পেটাবেন, জয় বাংলা বললেন। আচ্ছা, গণতান্ত্রিক দেশে কেউ কাউকে ইচ্ছে করলেই এরকম পিটিয়ে দিল, এটা হয় নাকি? এটা তো কাম্য নয়, এটা তো গণতন্ত্র বলে না, এই অধিকার কাউকে দেয় না। সুতরাং যদি কেউ এরকম কথা বলে থাকেন, সেটাই কেউ গণতান্ত্রিক বলে ধরা যাবে? এবং তিনি গণতন্ত্রে বিশ্বাসী, এটাও খুব বেশি বিশ্বাস করা যাবে কি? আর দুই, অর্জুন বলছেন জয় বাংলা জেহাদিদের স্লোগান, মানে তৃণমূলকে জেহাদিদের সঙ্গে তুলনা করতে চেয়েছেন। এবার দেখুন, রাজনৈতিক দিক থেকে তার মনে হয়েছে এটা করলে হয়তো দলের মধ্যে তার নম্বর বাড়লো, কিন্তু সেটা করতে গিয়ে যে স্লোগানটাকে বা যেটাকে তিনি মোটামুটি অস্পৃশ্য করেছেন, সেটা যার স্লোগান তার মেয়েকেই তো এদেশের সরকার, মানে তার দলের সরকার আশ্রয় দিয়েছে। জয় বাংলা বললে পেটাবো, জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জেহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। জয় বাংলা বলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জয় বাংলা তৃণমূল কংগ্রেস বলে কেন? জয় পশ্চিমবঙ্গ বলতে পারে, জয় বঙ্গ বলতে পারে, জয় বাংলা তো ওপারের স্লোগান। তবে আমি বলবো মারার কি দরকার? ওরা যখনই বলবেন জয় বাংলা, বিজেপির লোকেদেরকে বা বাংলার লোকেদেরকে বলতে বলবো লুঙ্গি সামলা। ইনি না জানেন ইতিহাস, না জানেন সাহিত্য, না জানেন জয় বাংলা শব্দের স্লোগানের উৎপত্তি। জয় বাংলা নজরুলের লেখা। জয় বাংলা যদি স্লোগান বলা বাঙালির জন্য অপরাধ হয়, তাহলে কি স্লোগান দেবে? অর্জুন সিং মার্কা ক্রিমিনালরা তৃণমূলে থাকলেও ক্রিমিনাল, বিজেপিতে গেলেও ক্রিমিনাল। রাজনীতিকে দুর্বৃত্তদের হাতে পৌঁছে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, এটাই মনে হচ্ছিল, জানেন তো। মানে সোজা সাপটা জিনিসটাকে বলার সময় কত কিছু যে লোকজন ভুলে যায়। দেখুন, সবার এটা তো মনে হচ্ছে যে এটার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, সে তো আছে। বিজেপি চায় যে ওখানে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচারটা হচ্ছে
সেটাকে মাথায় রেখে এখানে হিন্দু ভোটকে একজোট করা, সঙ্গবদ্ধ করা, আর 2 তৃণমূলকে বাংলাদেশি মৌলবাদীদের সঙ্গে এক আসনে বসিয়ে দেওয়া, তাদের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে। এবং এটারও মূল উদ্দেশ্য হচ্ছে ওই হিন্দু ভোটটাকে সঙ্গবদ্ধ করা। এবার এই দুটো জিনিসই করার সুযোগ তো এনে দিয়েছে এই জয় বাংলাটা। আসলে জয় বাংলা অনুঘটকের কাজ করছে, রাজনীতি অনুঘটক খুঁজতে ওস্তাদ, যেরকম বিজেপি আরেকটা অনুঘটক খুঁজে পেয়ে গেছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন, জানেন তো? তার অভিযোগ হচ্ছে রাজ্যের WBCS আধিকারিকদের, মানে যাদের ওপর ওই SIR এর কাজটা নির্ভর করছে, তাদেরই নাকি ভয় দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়টা ঠিক কেমন? শুভেন্দু অধিকারী একটা চিঠি পোস্ট করেছেন এবং অভিযোগ করেছেন যে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন SIR এর কাজে আধিকারিকদের অনেক রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থাকে কঠিন বলে আখ্যা দিয়ে ওই চিঠিতে লেখা হয়েছে এবং এই কঠিন সময়ে এবং আগামী দিনেও সরকার পাশে থাকবে, এই বার্তা দেওয়া হয়েছে। এখানেই বিজেপির বক্তব্য। তাদের মতে এটা আসলে হুমকি, পাশে থাকবো না বলে আসলে পাশে না থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এবং সেই সঙ্গে আবার পাশে থাকাটা আসলে যে পাশে থেকে কড়া নজর রাখা হবে, এই ধমকিও তাদের মনে হয়েছে। দেখুন, WBCS আধিকারিকরা যে সরকারের চাকুরিজীবী এবং তার মানে সরকারের নিয়ম কানুন, সরকারের কাছেই যে তাদের টিকি বাঁধা, এটাই নাকি বোঝানো হয়েছে। এটা হচ্ছে তাদের বক্তব্য। রাজ্যের WBCS আধিকারিকদের বেতন কাঠামো আর পদোন্নতি নিয়ে দুটো দাবি দেওয়া ছিল। মঙ্গলবার সেটা নিয়ে একটা বৈঠকও হয়েছে। এবার সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে দাবিগুলো খুব দ্রুত পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা নিয়েই চিঠিটা লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিজেপির অভিযোগ হচ্ছে ওটা তো একটা ছল, ওইটাকে অবলম্বন করে আসলে নিজেদের এই হুমকি বা হুঁশিয়ারি যাই বলুন না কেন, সেগুলোই WBCSদের দেওয়া হয়েছে। মানে SIRকে প্রভাবিত করতে সরকার একদিকে আধিকারিকদের হাতে রাখার চেষ্টা করছে, আর একদিকে ভাতে মারার হুঁশিয়ারি দিয়ে রাখছে। এবং বিজেপির মতে এতে অনেক অফিসার সরকারের হয়ে আবার কাজকর্ম করেও দিতে পারেন ভয় টয় পেয়ে। এবার তার জন্য পাল্টা হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়ে রেখেছেন। আমি ভাবছিলাম এই সরকারি অফিসারদের কি দিনকাল বলুন তো, কি অবস্থা। স্যান্ডউইচ বললেও কম বলা হয়। একে তো এদের সবারই ওই ডিএ ঠিয়ে কত কিছু বাকি, এবার তার মধ্যে এইদিকে গেলে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি আসবে, তৃণমূল বুঝিয়ে দেবে কি হতে পারে, আলটিমেটলি কিন্তু সরকার। আর এই পাশে বিজেপি বলবে যদি ওই দিকে একটু ঝুঁকেছো তাহলে এরপরে বুঝতেই পারছো না কি হবে, বুঝে নেবো, কোর্টে যেতে হবে। যাবেন কোথায় তারা? এবং কাকতালীয়ভাবে মুখ্যমন্ত্রীর বৈঠক আর আশ্বাসের পরেই নির্বাচন কমিশনে একটা চিঠি দিয়েছে এই WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। তাতে কমিশনকে একগুচ্ছ অভিযোগ আর তার সঙ্গে দাবিও জানানো হয়েছে। এবার বিজেপি তাতেই 2-2-4 করে দিয়েছে। মানে যেটা হয় আর কি, রাজনীতি তো এই অঙ্ক কষতে একদম মোস্তাহাত। বা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়ার মতো সুকান্ত মজুমদারও বলে দিয়েছেন সব আধিকারিকদের ওপর বিজেপিও নজর রাখছে। কেউ সরকারের হয়ে ব্যাট করতে চাইলে তাকে কোর্টের বাউন্সারের সামনে পড়তে হবে। মানে বুঝতে পারছেন, ব্যাট, বল, উইকেট, পিচ সব রেডি, শুধু আম্পায়ার আসার অপেক্ষা করছে সবাই। আম্পায়ার এসে গেলেই খেলা শুরু। এবার মজাটা কি জানেন, এই অভিযোগ পাল্টা অভিযোগে নিরপেক্ষ থাকার কথা যে সরকারি অফিসারদের, কেউ বলছে SIRকে প্রভাবিত করার এটা চেষ্টা, এবং এইভাবে বহু ধরনের চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। যেহেতু আপনারা জানেন ERO এবং AERO এরা মূলত WBCS অফিসার, তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে। আমরাও ছেড়ে দেবো না, আমরা নজর রাখছি। মনে রাখবেন, আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, কারণ কোর্ট আপনার চাকরি, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে। সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। দূর ছাড়েন না, নাচতে না জানলে উঠোন বেঁকা, সব ব্যাপারে খুদ বার করছে, কারণ জানে যে নিজেও হারবে। এবার কে কি বললো তাতে কি যায় আসে না। আমাদের হেড অফ দ্য স্টেট, আমাদের স্টেটের যারা কর্মচারী আছেন তাদের উৎসাহ সবসময় দিতে থাকবেন
এবং দ্বিতীয় দেওয়া উচিতও। এবার দেখুন, যে কোনো খেলায় শুধু আক্রমণ করে রেডে করে আক্রমণ করে গেলে হয় না, তাহলে কিন্তু পাল্টা আক্রমণে প্রতিপক্ষ বিপদে ফেলে দিতে পারে। তাই একই সঙ্গে আক্রমণ আর রক্ষণ, মানে আক্রমণ আর রক্ষণের মধ্যে একটা ভারসাম্য দরকার। এইভাবে এই যে কমিশনের বিরুদ্ধে তোপদাগা, কমিশনের এই অফিসারদের তাদের ওই বিভিন্ন রকম বিজেপির কথায় যদি হুঁশিয়ারি বলেন, সেই সমস্ত দেওয়া ঠেওয়া, এগুলো যদি আক্রমণাত্মক কৌশল হয়, পাশাপাশি কিন্তু রক্ষণাত্মক কৌশলেও তৃণমূল রীতিমতো নিজেদের নিয়োজিত করে ফেলছে, মানে ভারসাম্য রাখার চেষ্টা করছে। এবং এ কাজে এর জন্যই বিএলএদের নিয়ে আবার রণকৌশল পাকা করে ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 2 দফায় তিনি এদের নিয়ে বৈঠকে বসবেন। সুতরাং বুঝতে পারছেন, এই তৃণমূল কিন্তু যখন ওই এসআইআর হওয়ার কথা শুরু হয়েছিল প্রথমে, তখন যখন এসআইআরের বিরোধিতা করেছিল, তারপরে সবার আগে কিন্তু তলায় তলায় এসআইআরের প্রক্রিয়ায় তাদের যেগুলো করণীয় সেগুলো করে ফেলেছিল। তারাই সবার আগে বিএলএদের নামের তালিকা জমা দিয়ে দিয়েছিল, সব থেকে বেশি নামে। এক্ষেত্রেও তাই, ওদিকে চাপ সৃষ্টি করা হচ্ছে, সমালোচনার সৃষ্টি করা হচ্ছে, আর উল্টো দিকে বিএলএদের নিয়ে বৈঠক করে তারা কিভাবে এই পরের ফেজটায়, মানে যখন শুনানি শুরু হচ্ছে এবং তার পরের পদক্ষেপে কিভাবে এগোবেন, কিভাবে দলের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং দলের স্বার্থটা রক্ষা করবেন, সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর দিকটায় আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন, আর পেছন থেকে অভিষেক রক্ষণ সামলাচ্ছেন। সাথে কি বলা হচ্ছে, খেলা হবে।